স্বাগতম সবাইকে আমাদের রেনাল ফার্স্ট লেকচারে। তো আজকের এই রেনাল ফার্স্ট লেকচার যেটাতে আমরা আইটেম 3 পড়ব, এই আইটেমে আমরা ডিসকাস করব অ্যানাটমি অফ কিডনিস সম্পর্কে, ফাংশনস অফ কিডনিস এন্ড রেনাল সার্কুলেশন উইথ ইটস পিকুলিয়ারিটিস। সো রেনাল লেকচার শুরু করার আগে আমাদেরকে এট ফার্স্ট জানতে হবে হোয়াট ইজ কিডনি। Kidney is an organ in the body responsible for maintaining balance in the body by filtering waste and eliminating that waste in the form of urine. কিডনি এমন একটা অর্গান যেটা বডির সকল ধরনের ব্যালেন্সটাকে মেনটেন করে। এটা সে কিভাবে করে? কোনো ওয়েস্ট প্রোডাক্ট যদি বেড়ে যায় তাহলে সেটাকে এলিমিনেট করার মাধ্যমে। তো এই কিডনির সিচুয়েশনটা কোথায়? কিডনির সিচুয়েশন হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে। কিডনির ওয়েট কত? কিডনির ওয়েট 150 গ্রাম ইন অ্যাডাল্ট মেল এন্ড 135 গ্রাম ইন অ্যাডাল্ট ফিমেল। এটা সাইজ কিরকম? এটা সাইজ হচ্ছে লাইক আ ক্লেনসড ফিস্ট, অর্থাৎ আমরা হাতকে মুঠি পাকালে দেখতে যেরকম হবে ওইটার সাইজ। এটা কিরকম সাইজ হবে? 11 সেন্টিমিটার লং, 6 সেন্টিমিটার ব্রড এন্ড 3 সেন্টিমিটার থিক। এটা শেপ কিরকম হবে? এটা শেপ হবে বিন শেপড। এটার ফাংশনাল ইউনিট হবে নেফ্রন। এটার ব্লাড সাপ্লাই দেয় রেনাল আর্টারি। এটার ভেনাস ড্রেনেজ করে রেনাল ভেইন এন্ড নার্ভ সাপ্লাই হচ্ছে রেনাল প্লেক্সাস। এটা চারপাশে একটা প্লেক্সাস ফর্ম করে এটাকে সাপ্লাই দেয়। সো কিডনির অ্যানাটমি পড়তে হলে আমাদেরকে এই 9টা জিনিস সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে রেনাল ক্যাপসুল, একটা কর্টেক্স, মেডুলা, হাইলাম, পেলভিস, রেনাল পিরামিড, প্যাপিলা, রেনাল স্লিটস, রেনাল ক্যালিসেস, মেজর এন্ড মাইনর। তো এই 9টা জিনিস সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। At first, the kidney is surrounded by a tough fibrous capsule that protects its delicate inner structures. It is called renal capsule. তার মানে কিডনির ভেতরে ডেলিকেট স্ট্রাকচারকে একটা তন্তুময় ক্যাপসুল দ্বারা আবরণ করা থাকে। ওই তন্তুময় ক্যাপসুলটাকে আমরা বলি রেনাল ক্যাপসুল। তাহলে রেনাল ক্যাপসুল সম্পর্কে জানলাম। সেকেন্ডে, ইফ দ্য কিডনি ইজ বাইসেক্টেড ফ্রম টপ টু বটম, ওপর থেকে নিচ পর্যন্ত একে যদি দ্বিখণ্ডিত করা হয়, the two major regions that can be visualized are the outer cortex and the inner medulla regions. আমরা যদি কিডনিকে এইভাবে বাইসেক্ট করি অর্থাৎ দ্বিখণ্ডিত করি, তাহলে আউটার পার্টে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটাকে আমরা বলি কর্টেক্স। এই যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের কর্টেক্স, আর ইনার পার্টে যে জিনিসগুলো দেখতে পাবো সেগুলো হচ্ছে মেডুলা। তাহলে কর্টেক্স মেডুলা সম্পর্কে জানলাম। এরপরে the medial side of each kidney contains an indented region called the hilum through which pass the renal artery, vein, lymphatics, nerve supply, ureter, which carries the final urine from the kidney to the bladder where it is stored until the bladder is emptied. আসলে রিডিং পড়লাম, রিডিং পড়া ছাড়া এখানে তেমন কিছু করারও নাই। আমরা ইন্টারে থাকতে পড়েছিলাম যে বৃক্কের বাহিরের দিকটা উত্তল আর ভেতরের দিকটা অবতল। এই অবতল অংশে একটা ভাঁজ থাকে, যে এখানে একটা ভাঁজ খেয়ে গেছে এবং তারপরে আবার এই ভাঁজটা ক্লোজ হয়েছে। তো এই যে ভাঁজটা, এই পুরো ভাঁজটাকে আমরা বলি হাইলাম। এই হাইলাম দিয়ে কি কি স্ট্রাকচার যায়? এই হাইলাম দিয়ে রেনাল আর্টারি ওকে সাপ্লাই দেয়, এই হাইলাম দিয়ে রেনাল ভেন বের হয়, এই হাইলাম দিয়ে নার্ভ সাপ্লাই ঢুকে, এই হাইলাম দিয়েই লিম্ফেটিক্স ঢুকে, এবং এই হাইলাম দিয়ে কিন্তু আমাদের ইউরেটারটা বের হয়। ইউরেটারটা কি নিয়ে বের হয়? ইউরিন নিয়ে বের হয়। এবং ইউরেটার ইউরিন নিয়ে কোথায় জমা করে? এখানে একটা ইউরিনারি ব্লাডার থাকে, সেই ইউরিনারি ব্লাডারে জমা করে আনটিল মিকচুরেশন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে the medulla is divided into 8 to 10 cone shaped masses of tissue called renal pyramids. মেডুলা রিজনে আমরা এরকম কোন শেপড কিছু জিনিস দেখতে পাই, সেগুলোকে আমরা বলি রেনাল পিরামিড। রেনাল পিরামিডের যে বেসটা, এটা থাকে কর্টেক্স আর মেডুলা রিজনের জাংশনে, অর্থাৎ কর্টেক্স আর মেডুলার মাঝখানে যেখানে জাংশনটা আছে সেখানে এটার বেস থাকে, আর অ্যাপেক্সটাকে আমরা বলি প্যাপিলা। সো এখানে এটাই বলা হচ্ছে যে the base of each pyramid originates at the border between the cortex and medulla and terminates in the papilla. শেষ হয় কোথায়? প্যাপিলাতে শেষ হয়। অর্থাৎ এই যে বেসটা থাকে রিজন বিটুইন কর্টেক্স এন্ড মেডুলার বর্ডারে, আর অ্যাপেক্সটা শেষ হয় প্যাপিলাতে। এরপরে আসি রেনাল প্যাপিলা। প্যাপিলা যে বললাম, প্যাপিলা জিনিসটা কি? The renal papilla are the areas where the openings of the collecting ducts enter the kidney and where urine flows into the ureters. Papilla projects into the space of renal pelvis. প্যাপিলা এমন একটা জায়গা যেটা দিয়ে আমাদের যে কালেক্টিং ডাক্ট গুলো আছে, একটা নেফ্রনের কালেক্টিং ডাক্ট দিয়ে তো নেফ্রন কর্তৃক সৃষ্ট ইউরিনটা এখান দিয়ে আসে। তো এটাই কি করে? এটাই পেলভিসে ইউরিনটাকে পৌঁছে দেয়। Then comes what is renal pelvis. Renal pelvis is a funnel shaped continuation of the upper end of the ureter. ইউরেটারের আপার এন্ডের কন্টিনিউয়েশনই হচ্ছে পেলভিস। ইউরেটারটা আপার এন্ডের কন্টিনিউয়েশন হচ্ছে পেলভিস, এবং এটা কি শেপড হয়? ফানেল শেপড।
The outer border of the pelvis is divided into open-ended pouches called major calyces that extend downward and divide into minor calyces, which collect urine from the tubules of each papilla. So এটা হচ্ছে পেলভিস, পেলভিসটা একটু উপরের দিকে যায় এবং মেজর ক্যালিক্স তৈরি করে, এবং মেজর ক্যালিক্সটাই আবার ভেঙে কিছু মাইনর ক্যালিক্স তৈরি করে। উল্টাভাবে যদি আমরা বলি, একটা প্যাপিলা থেকে একটা মাইনর ক্যালিক্স ইউরিনটাকে কালেক্ট করে এবং কয়েকটা মাইনর ক্যালিক্স একত্রিত হয়ে একটা মেজর ক্যালিক্স তৈরি করে, এবং মেজর ক্যালিক্সটা সবগুলা কালেক্টেড ইউরিনকে পেলভিসে পৌঁছে দেয়। The walls of the calyces, pelvis and ureter contain contractile elements that propel the urine toward the bladder, where urine is stored until it is emptied by micturition. এমন না যে ইউরিন গুলা নেফ্রন থেকে কালেক্ট করার পরে এই মেজর ক্যালিসেই জমা থাকবে অথবা পেলভিসেই জমা থাকবে, এগুলা কিন্তু এখানে জমা থাকে না। যতক্ষণ না ইউরিন সিক্রেশন হয় এগুলা কিন্তু এখানে জমা থাকে না, এগুলা কোথায় চলে যায়? ইউরিনারি ব্লাডারে চলে যায়, আবার ইউরেটারেও কিন্তু জমা থাকে না। তার মানে এগুলা ইউরিনটাকে এখানে জমা না রেখে বরঞ্চ ইউরিনারি ব্লাডারে পাঠাতে হবে। এই জন্য এরা কি করে? এরা কন্ট্রাক্ট করে। এখানে এদের ওয়ালে কিছু কন্ট্রাক্টাইল এলিমেন্ট আছে যেগুলা কন্ট্রাক্ট করবে, সংকোচন ঘটবে, তখন এর ভিতরে যে ইউরিনটা আছে এগুলা চাপ পড়ে যাবে, চাপ পড়ে ওটা ইউরিনারি ব্লাডারে যেয়ে জমা হবে যতক্ষণ না মিকচুরেশন হয়। তো আমরা পড়েছিলাম যে আমাদের যে কিডনির স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট হচ্ছে নেফ্রন। এটা এখানে আমরা নেফ্রন সম্পর্কে জানার চেষ্টা করি। নেফ্রন, হোয়াট ইজ নেফ্রন? নেফ্রন ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। ইচ হিউম্যান কিডনি হ্যাজ 8 লাখ টু 10 লাখ নেফ্রনস, মানে প্রায় 1 মিলিয়ন নেফ্রন থাকে আমাদের দেহে। এবং একটা কথা উল্লেখ্য, সেটা হচ্ছে কিডনির কিন্তু নেফ্রনের রিজেনারেটিং পাওয়ার নাই, মানে চাইলেও আমরা নেফ্রনটা আর নতুন করে তৈরি করতে পারবো না। একটা নেফ্রন যদি একবার হারায় যায় বা একবার যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওইটাকে আর নতুন করে রিজেনারেট করার কোনো পাওয়ার আমাদের নাই। তাহলে যেটা হবে, যদি বাই চান্স কোনো ডিজিজ কন্ডিশনে বা আমাদের নর্মাল এজিং এর কারণে আমরা বয়স হয়ে যাচ্ছে, নর্মালি যদি নেফ্রনটা কোনো কারণে ডিজেনারেট করে, নেফ্রনটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই নেফ্রনটা আর কোনোভাবেই আমরা পাবো না নতুন করে। এই জন্য যেটা হয়, 40 বছরের পর থেকে প্রতি 10 বছরে 10% করে আমাদের নেফ্রন কমতে থাকে। 50 বছরে যে 90% থাকবে, 60 বছরে যে 80% থাকবে, 70 বছরে যে 70% থাকবে, এই 80 বছরে যে সেটা 60% হয়ে যাবে, অর্থাৎ আস্তে আস্তে কমতে থাকবে। বাট 80 বছরে আমার যখন 60% নেফ্রন থাকবে, ওইটার কারণে কিন্তু আমি মারা যাব না। তার কারণ নেফ্রনের ফাংশনটা তখন এমন ভাবে চেঞ্জ করা হয় যাতে ওই 60% নেফ্রন দিয়েই আমাদের কাজ চলে, এটা যেন আমরা বুঝতে পারি। এরপরে একটা নেফ্রনের দুইটা পার্টস থাকে, একটা হচ্ছে রেনাল কর্পাসল, একটা হচ্ছে রেনাল টিউবিউল। আমরা এগুলা ইন্টারে পড়েছি। রেনাল কর্পাসলকে আবার দুই ভাগে ভাগ করি, একটা গ্লোমেরুলাস, একটা বোম্যান্স ক্যাপসুল। Glomerulus জিনিসটা কি? It is a tuft of capillaries arising from the afferent arteriole and again converging to efferent arteriole. It remains enclosed within Bowman's capsule. টাফট মানে অনেকগুলা সুতা একত্রিত করলে যে দড়ি তৈরি করা যায়, সেরকম একটা জিনিস। তো গ্লোমেরুলাস, আমরা একটু চিত্র দেখি যে এটা একটা নেফ্রন। নেফ্রনের এই অংশটুকুকে আমরা বলি রেনাল কর্পাসল, আর এই অংশে যে টিউবিউলটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলি রেনাল টিউবিউল। এই পুরাটাই হচ্ছে একটা রেনাল টিউবিউল। তো একটা রেনাল কর্পাসলে কি থাকে? এই যে রেড কালারের একটা গ্লোমেরুলাস থাকে, আর এখানে যে ইয়েলো হালকা হলুদ কালারের যেই জিনিসটা, সেটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, সি শেপড, এটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। তো গ্লোমেরুলাস জিনিসটা কি? ইট ইজ আ টাফট অফ ক্যাপিলারিস, একটা দড়ি পাকানোর মতো আছে, এটাকে আমরা বলছি টাফট অফ ক্যাপিলারি, এবং এটাই হচ্ছে গ্লোমেরুলাস। এটা অ্যারাইজ করে অ্যাফারেন্ট আর্টারিওল থেকে, এবং টাফট শেষ করে আবার কনভার্জ করে এটা ইফারেন্ট আর্টারিওল দিয়ে বের হয়ে যায়। আর এটা কিন্তু বোম্যান্স ক্যাপসুলে এনক্লোজড থাকে, অর্থাৎ এনকেস থাকে। গ্লোমেরুলাসটা বোম্যান্স ক্যাপসুল দ্বারা ঘেরা থাকে। আর হোয়াট ইজ বোম্যান্স ক্যাপসুল? বোম্যান্স ক্যাপসুল ইজ দ্য কাপ শেপ ডায়ালেটেড এন্ড ইনভ্যাজিনেটেড প্রক্সিমাল এন্ড অফ দ্য রেনাল টিউবিউল। এই যে রেনাল টিউবিউলটা যে শুরু হবে, এটার প্রক্সিমালি একটা সি শেপ জিনিস আছে এখানে, এটাকে আমরা বলছি বোম্যান্স ক্যাপসুল, কাপ শেপড বলতে পারি। এরপরে আসি রেনাল টিউবিউল। রেনাল টিউবিউল, এই যে গ্লোমেরুলাস, বোম্যান্স ক্যাপসুল, রেনাল কর্পাসল শেষ হয়ে গেল, এখান থেকে একটা টিউব বের হয়। এই টিউবটা অনেক ছোট, এই জন্য টিউবিউল বলছি। কিডনিতে থাকে এই জন্য রেনাল। তো রেনাল টিউবিউলের কয়টা অংশ? এখানে কিছু অংশ আছে। একটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, প্রথমে যেটা কাছাকাছি থাকে রেনাল কর্পাসলে, সেটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। প্রক্সিমালটা গেল এখানে। এরপরে সেটা কর্টেক্সে ঢুকে যাবে, কর্টেক্সে ঢুকে একটা লুপ তৈরি করবে। এই যে ইউ শেপড একটা লুপ তৈরি করলো, এই লুপটাকে আমরা বলি হেনলিস লুপ, তো বা হেনলির লুপ বা লুপ অফ হেনলি।
এই লুপ অফ হেনলি দুইটা লিম্ব থাকে, দুইটা বাহু থাকে, দুইটা হাতের মতো বা দুইটা বাহু থাকে। একটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব অর্থাৎ নামছে, আর আরেকটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অর্থাৎ উঠছে। তাহলে আমরা এটাকে বলবো ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এটাকে বলবো অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। ডিসেন্ডিং যে লিম্বটা এটা থিন থাকে, আর অ্যাসেন্ডিং যে লিম্বটা সেটা ডাউন পার্টটা থিন থাকে, আর আপওয়ার্ড যে পার্টটা সেটা থিক থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। তাহলে এই টোটাল পার্টটাকে আমরা বলি থিন পার্ট অফ লুপ অফ হেনলি, আর এই টোটাল পার্টটাকে বলি থিক পার্ট অফ লুপ অফ হেনলি। এরপরে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, তারপরে চলে যাব আমরা কালেক্টিং টিউবিউল। এরপরে একটা কথা হয়তো বা পরে বললেও হতো, তো এখানেই বলে দিই। প্রথমে এটা খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে, আমরা কালেক্টিং টিউবিউল পাবো, এরপরে আমরা পাবো কর্টিক্যাল কালেক্টিং টিউবিউল। এই কর্টিক্যাল কালেক্টিং টিউবিউলকে কালেক্টিং টিউবিউলের সাথে যে কানেক্ট করে তাকে আমরা বলি কানেক্টিং টিউবিউল। তাহলে প্রথমে আমরা পাচ্ছি কালেক্টিং টিউবিউল, তারপরে এটা কানেক্টিং টিউবিউল দিয়ে কর্টিক্যাল কালেক্টিং টিউবিউলে যাবে। এরকম কয়েকটা কর্টিক্যাল কালেক্টিং টিউবিউল একত্রিত হয়ে একটা লার্জার কালেক্টিং টিউবিউল তৈরি করবে, সেটা নিচে মেডুলাতে ঢুকবে এবং মেডুলারি কালেক্টিং টিউবিউলে পরিণত হবে। এরকম কয়েকটা মেডুলারি কালেক্টিং টিউবিউল একত্রিত হয়ে একটা কালেক্টিং ডাক্ট বা ডাক্ট অফ বেলিনি গঠন করবে। তো এই কথাটা কয়েকবার হয়তোবা পজ করে করে শোনা যেতে পারে, কারণ এই কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। তো সেম স্ট্রাকচারটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, সেম স্ট্রাকচারটা। এখানে রেনাল কর্পাসল আছে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল আছে, হেনলিস লুপ, এটার ডিসেন্ডিং লিম্ব, অ্যাসেন্ডিং লিম্বের থিন পার্ট, থিক পার্ট, এরপরে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এরপরে আমরা পাবো কালেক্টিং টিউবিউল। কালেক্টিং টিউবিউলকে কর্টিক্যাল কালেক্টিং টিউবিউলের সাথে কানেক্ট করবে কানেক্টিং টিউবিউল। এরকম কয়েকটা কর্টিক্যাল কালেক্টিং টিউবিউল একত্রিত হয়ে তৈরি করবে আমাদের একটা লার্জার কালেক্টিং টিউবিউল, সেটা নিচের দিকে যে মেডুলারি কালেক্টিং টিউবিউলে পরিণত হবে। কয়েকটা মেডুলারি কালেক্টিং টিউবিউল একত্রিত হয়ে ডাক্ট অফ বেলিনি গঠন করবে। এরকম ডাক্ট অফ বেলিনি প্রায় 250টার মতো থাকে একটা কিডনিতে। তো আমাদের যেহেতু টোটাল আমাদের যেহেতু টোটাল 10 লক্ষ নেফ্রন থাকে, এই জন্য প্রত্যেকটা ডাক্ট অফ বেলিনি প্রায় 4000 নেফ্রন থেকে ইউরিনটা কালেক্ট করবে। 4000 ইন্টু 250 যদি আমরা করি তাহলে 10 লক্ষ পাবো, অর্থাৎ 250টা ডাক্ট অফ বেলিনি প্রত্যেকে 4000 নেফ্রন থেকে ইউরিন কালেক্ট করে টোটাল 10 লাখ নেফ্রনের ইউরিন কালেক্ট করে। এরপরে আমরা টু টাইপস অফ নেফ্রন পাবো, একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন আর একটা জাক্সটামেডুলারি নেফ্রন। কর্টিক্যাল নেফ্রন কোনটা? যেটা সম্পূর্ণভাবে কর্টেক্সের ভেতরে থাকে, সামান্য হেনলির লুপ মেডুলার ভেতরে ঢুকে যায়। আর যেটা মেডুলার একদম কাছে রেনাল কর্পাসলটা থাকে এবং প্রায় পুরো রেনাল টিউবিউলটাই মেডুলার ভেতরে থাকে, সেটাকে আমরা বলি জাক্সটামেডুলারি নেফ্রন। তো এদের পার্থক্যটা কি? একজনের সিচুয়েশন হচ্ছে কর্পাসলের সিচুয়েশনটা যদি আমরা চিন্তা করি, কর্পাসল মানে গ্লোমেরুলাস আর বোম্যান্স ক্যাপসুল, এই দুইটা মিলে কর্পাসল। কর্পাসলের সিচুয়েশন যদি চিন্তা করি, কর্টিক্যাল নেফ্রনের কর্পাসলের সিচুয়েশন হচ্ছে আউটার কর্টেক্স জাস্ট আন্ডার দ্য ক্যাপসুল, ক্যাপসুলের ঠিক নিচে আউটার কর্টেক্সে থাকবে, আর এটা থাকবে ইনার কর্টেক্সে নিয়ার দ্য মেডুলা। জাক্সটামেডুলারি নেফ্রনের রেনাল কর্পাসলটা থাকবে ইনার কর্টেক্স নিয়ার দ্য মেডুলা, চিত্রতেই দেখতে পাচ্ছি। লুপ অফ হেনলি কর্টিক্যাল একটা শর্ট থাকবে, এই যেখানে দেখাই যাচ্ছে লুপ অফ হেনলি শর্ট, আর জাক্সটামেডুলারিটা লং থাকবে, দেখাই যাচ্ছে। ব্লাড সাপ্লাই টু টিউবিউল, এটার ব্লাড সাপ্লাই হচ্ছে পেরিটিউবিউলার ক্যাপিলারি, আর এটা হচ্ছে ভাসা রেক্টা। এই যে রেনাল টিউবিউলের চারপাশে যেই সার্কুলেশন, যে চারপাশে ক্যাপিলারিটা, এটাকে আমরা নাম দিই পেরিটিউবিউলার ক্যাপিলারি। পেরি মানে কি? পেরি মানে চারপাশ, টিউবিউলের চারপাশে আছে, এই জন্য এটাকে আমরা বলছি পেরিটিউবিউলার ক্যাপিলারি। তো এখানেও তো টিউবিউলের চারপাশে আছে, কিন্তু এটা একটু অন্যরকম হওয়ার কারণে এটাকে আমরা আলাদা নাম দিয়েছি, এটার নাম হচ্ছে ভাসা রেক্টা। তার মানে কর্টিক্যাল নেফ্রনের টিউবিউলের সাপ্লাই পেরিটিউবিউলার ক্যাপিলারি, কিন্তু জাক্সটামেডুলারি নেফ্রনের টিউবিউলের সাপ্লাই ভাসা রেক্টা। ফাংশনটা কি? এটার ফাংশন হচ্ছে ইউরিন ফর্ম করা, আর এটার ফাংশন হচ্ছে কনসেন্ট্রেট করা, ইউরিনকে কনসেন্ট্রেট করা, মানে ইউরিনের পরিমাণটা কমাই দেয়া, কিন্তু এর ভেতরের উপাদানটা যা ছিল তাই থাকবে, কিন্তু পরিমাণটা কমাই দেয়া। এখানে দেখেই কিন্তু আইডিয়া করা যায় যে এটা যেহেতু অনেক লং,
এর ভেতর দিয়ে যেতে যেতে ওয়াটারের রিঅ্যাবজর্পশনটা কিন্তু অনেক বেশি হবে, ফলে ইউরিনটা অনেক বেশি কনসেন্ট্রেটেড হবে। এই জন্য এটার মেইন কাজ হচ্ছে কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি করা, আর এটার কাজ হচ্ছে ইউরিন ফর্ম করা। তাহলে এই দুইটার মধ্যে আমরা পার্থক্য বুঝলাম, একটা কর্টিক্যাল নেফ্রন আর একটা হচ্ছে জাক্সটামিডুলারি নেফ্রন। এরপরে আমরা আসি নেফ্রনের ফাংশন। নেফ্রনের ফাংশন কি? এট ফার্স্ট গ্লোমেরুলার ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন মানে হচ্ছে ছাঁকন, ছাঁকনি দিয়ে আমরা যেরকম ছাঁকতে পারি পানি বা কোনো কিছু, যে কোনো ফ্লুইড, তো ফিল্ট্রেশন বলা হয় সেটাকে। গ্লোমেরুলাস তো একটা ছাঁকনি হিসেবেই কাজ করে, একটা ফিল্টার হিসেবেই কাজ করে, ঠিক না? তো এই জন্য গ্লোমেরুলার ফিল্ট্রেশন হচ্ছে ফাংশন নেফ্রনের। গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে এই গ্লোমেরুলাসে কিছু ফিল্টার করা হয় এবং প্লাজমাটা বোম্যান্স ক্যাপসুল দিয়ে রেনাল টিউবিউলে ঢুকে যায়, পরে আবার ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আবার রিঅ্যাবজর্পশন করা হয়। তো এই ফিল্টার করাটা একটা ইম্পর্টেন্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে টিউবুলার রিঅ্যাবজর্পশন। হ্যাঁ, প্রথমে ফিল্টার করে দেয়, প্রথমে ভাবে যে যত বেশি ফিল্টার করে আমি নামাই ফেলতে পারবো তত ভালো, পরে আবার হুশ হয় যে আমি তো অনেক ইম্পর্টেন্ট জিনিসও বের করে ফেললাম, তখন সেই জিনিসগুলোকে আবার সে রিঅ্যাবজর্ব করে। অর্থাৎ এই টিউবিউলে যাওয়ার পরে তার চিন্তা হয় যে আমি তো অনেক জরুরি জিনিসও বের করে ফেলেছি, তখন সে এগুলাকে আবার রিঅ্যাবজর্ব করে এই পেরিটিউবুলার ক্যাপিলারি দিয়ে আবার সার্কুলেশনে পাঠায় দেয়। থার্ড কাজ হচ্ছে টিউবিউলার সিক্রিশন। অনেক কিছু আবার সে এখান দিয়ে ফিল্টার করতে পারে না, এখান থেকে সরাসরি মানে এই প্রসেসটাকে অনেকে স্কিপ করে ফেলতে পারে চালাকি করে। অনেক আনওয়ান্টেড সাবস্টেন্স আছে যেগুলো আমরা চাই যে ওগুলা ইউরিনে চলে যাক, কিন্তু সেগুলা এই গ্লোমেরুলাস দিয়ে রেনাল টিউবিউলে ঢুকতে পারে না, তারা ঠিকই সার্কুলেশনে চলে যায়। তখন এই পেরিটিউবুলার ক্যাপিলারি থেকে ডিরেক্টলি কোনো চ্যানেলের মাধ্যমে ওদেরকে এই টিউবিউলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, যাতে ওরা ইউরিনের সাথে এক্সক্রিট হতে পারে। ফোর্থ কাজ হচ্ছে এক্সক্রিশন অফ আনওয়ান্টেড সাবস্টেন্স। এত কিছু করার পরে, এত ছাকার পরে যে ইউরিনটা তৈরি হবে, সেখানে শুধুমাত্র আনওয়ান্টেড সাবস্টেন্স থাকবে এবং এগুলাকে আমরা পরবর্তীতে মিকচুরেশনের মাধ্যমে বের করে দিব। এটা আরেকটা কাজ ইউরিন নেফ্রনের। আচ্ছা, নেফ্রনের যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলটা আছে, ওইটার কিছু কাজ আছে। ওইটার ফার্স্ট কাজ হলো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলা আয়নের ব্যালেন্স তৈরি করা। তো এটা সে কিভাবে করে? সোডিয়াম আর ক্যালসিয়ামকে এট ফার্স্ট গ্লোমেরুলাস দিয়ে বের করে দেওয়া হয়। তো পরবর্তীতে চিন্তা করা হলো যে সোডিয়াম ক্যালসিয়াম তো আমার বডিতে লাগবে, তখন ওইটা ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে আসার পরে ওইখান থেকে রিঅ্যাবজর্ব করা হয়। আর পটাশিয়াম যেটা, সেটা গ্লোমেরুলাসের স্টেজটা কোনো মতে স্কিপ করেও সেই ইফারেন্ট আর্টারিওল দিয়ে ডিরেক্টলি পেরিটিউবুলার ক্যাপিলারিতে চলে যায়, এবং ওইখানে চিন্তা করা হয় যে এই পটাশিয়াম তো এক্সট্রা হয়ে যাচ্ছে, আমার ওইটাকে বের করতে হবে। তখন ওইখানে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে ডিরেক্টলি পটাশিয়ামকে একটা চ্যানেল দিয়ে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে পাঠিয়ে দেওয়া হয়, যাতে ওইটা পরবর্তীতে ইউরিনের সাথে বের হয়ে যেতে পারে। সেকেন্ড কথা হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স। বডিতে যদি H+ বৃদ্ধি পায় তাহলে আমাদের অ্যাসিডিটি বৃদ্ধি পাবে, আর যদি H+ কমে যায় তাহলে অ্যাসিডিটি কমে যাবে। তো এক্সেস H+ কে বের করতে হবে, এক্সেস H+ কেও একটা এক্সচেঞ্জ পাম্প দিয়ে আমাদের পেরিটিউবুলার ক্যাপিলারি থেকে ডিরেক্টলি ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে পাঠিয়ে দেওয়া হয়, যাতে ওটা ইউরিনের সাহায্যে বের হয়ে যেতে পারে। এক্সেস H+ বের করে দেওয়ার মাধ্যমে এই কিডনিটা অ্যাসিড বেস ব্যালেন্স তৈরি করে। থার্ড ফাংশন হচ্ছে রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স। বডিতে যদি সামহাউ ওয়াটারটা বৃদ্ধি পায়, তাহলে সে কি করবে? ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে কিছুই করবে না, ওয়াটারটা বের করে দিতে চাবে। আর যদি বাই চান্স ওয়াটারটা কমে যায় বডিতে, তাহলে এই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে অ্যাপ্রক্সিমেটলি 5% ওয়াটারকে কিন্তু রিঅ্যাবজর্ব করা হবে, যাতে বেশি ওয়াটারটা বের না হয়ে যায়। এবং এটা যেই হরমোনের আন্ডারে করা হবে সেটা হচ্ছে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। আমরা জানি যে ডায়ুরেটিক্স যেগুলো আছে সেগুলা বেশি ইউরিন তৈরি করতে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে, বেশি ইউরিন তৈরি করার জন্য বেশি ওয়াটার বের হয়ে যাবে। আর অ্যান্টি ডায়ুরেটিক হরমোনটা কি করে? আমাদের কম ইউরিন তৈরি করতে সাহায্য করে, কম ইউরিনটা বেশি কনসেন্ট্রেটেড হবে, তাতে পানি কম থাকবে, এই জন্য পানিটা এখানে রিঅ্যাবজর্ব করতে সাহায্য করে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। ফোর্থ ফাংশন হচ্ছে when GFR and arteriolar pressure is decreased, আমাদের যখন গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা আর আর্টারিওলার প্রেসার যখন কমে যায়, তখন ম্যাকুলা ডেন্সা নামের একটা জিনিস আছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে, সেটা জিএফআর কে আবার নরমাল যেই ভ্যালু আছে সেটাতে নিয়ে আসে। আর এফারেন্ট আর্টারি কি করে সে এটা করে? মানে যখন আমাদের জিএফআর মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, গ্লোমেরুলাস যে ছাঁকনি হিসেবে কাজ করে, সেই ছাঁকনির রেটটা যদি কমে যায়, অথবা আর্টারিওলার প্রেসার, ব্লাডের যে প্রেসারটা আছে আর্টারিওলার, সেটা যদি কমে যায়, তাহলে ম্যাকুলা ডেন্সা নামের একটা জিনিস আছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে, এটা হচ্ছে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু।
এটা জিএফআরটাকে আবার নরমালে ফেরত নিয়ে আসবে। সেটা কিভাবে করবে? সে এফারেন্ট আর্টারিওলের কাছে থাকে, তো সে কি করবে? এফারেন্ট আর্টারিওলের রেজিস্ট্যান্সকে কমায় দিবে। রেজিস্ট্যান্স যদি কমায় দেয়, এফারেন্ট আর্টারিওল কিন্তু গ্লোমেরুলাসে প্রবেশ করে, তো এটার রেজিস্ট্যান্স যদি কমে যায়, কোনো কিছুর প্রতিরোধ বা রোধ যদি কমে যায়, তাহলে তার ভেতরে যাওয়া খুব সহজ হয়ে পড়ে, তো ব্লাডটাও ওর ভিতরে খুব সহজেই চলে যাবে। অনেক বেশি ব্লাড যদি চলে যায় একই কম জায়গার ভেতরে অনেক বেশি ব্লাড, তাহলে প্রেশারটা আবার আগের মতো আগের জায়গায় ফিরে যাবে। অর্থাৎ প্রেশারটা আগে কমে যাচ্ছিল, কমে যাওয়ার কারণে সে রেজিস্ট্যান্স কমায় দিল, জায়গা বেড়ে গেল, জায়গা আগের মতোই আছে কিন্তু ব্লাডটা বেড়ে গেল, তখন চাপাচাপি বেড়ে যাবে, অর্থাৎ চাপটা আবার আগের জায়গায় ফেরত আসবে, আবার ইনক্রিজ করবে। আর চাপ যদি বেড়ে যায়, গ্লোমেরুলাসের ভেতরে বেশি চাপ দেওয়া হচ্ছে, ব্লাড যদি বেশি চাপ দেয়, তাহলে ওটা ছাঁকনির প্রবণতাটাও বেড়ে যাবে, অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা আবার আগের জায়গায় ফেরত আসবে। এরপরে আমরা দেখব জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। এই নেফ্রনের একটা ভালো অংশ হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। শুধু নেফ্রন না, গ্লোমেরুলাসের চারপাশে কয়েকটা স্ট্রাকচারকে একত্রে আমরা বলি জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। যেহেতু গ্লোমেরুলাসের চারপাশে থাকে, মানে কাছাকাছি থাকে, এই জন্য এটাকে আমরা বলি জাক্সটা বা নিয়ার গ্লোমেরুলাস। এই জন্য এটার নাম হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। কাদেরকে আমরা একত্রে বলবো? দ্য জাক্সটা গ্লোমেরুলার সেলস অথবা জেজি সেলস। এটা কোথায় থাকে? এটা থাকে এফারেন্ট আর্টারিওলে। এফারেন্ট আর্টারিওলটা অবশ্যই গ্লোমেরুলাসের কাছে থাকে, এটা ভেঙেই তো গ্লোমেরুলাসটা তৈরি হলো, তো এটা যেহেতু কাছে থাকে এই জন্য এটা জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসের অংশ। জেজি সেলস কোথায় পেলাম আমরা? এফারেন্ট আর্টারিওলে। এবং ম্যাকুলা ডেন্সা, ম্যাকুলা ডেন্সা একটু আগে বললাম, এটা কোথায় থাকে? ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে থাকে। আর ল্যাসিস সেলস মানে মেজেঞ্জিয়াল সেলস বা ল্যাসিস সেলস নামের একটা সেল আমাদের গ্লোমেরুলাসকে চারপাশে ঘিরে রাখে। এই তিনটা জিনিসকে আমরা একত্রে বলি জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। আমাদের জেজি সেলস বা জাক্সটা গ্লোমেরুলার সেলস, ম্যাকুলা ডেন্সা আর ল্যাসিস সেলস আর মেজেঞ্জিয়াল সেল, এই তিনটাকে একত্রে আমরা বলি জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। জাক্সটা গ্লোমেরুলার সেলস কোথায় থাকে? এফারেন্ট আর্টারিওলে। ম্যাকুলা ডেন্সা কোথায় থাকে? ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে। ল্যাসিস সেলস কোথায় থাকে? এট দ্য জাংশন বিটুইন এফারেন্ট এন্ড ইফারেন্ট আর্টারিওল, যেখানে আমাদের গ্লোমেরুলাসটা থাকে, গ্লোমেরুলাসকে ঘিরে আমাদের ল্যাসিস বা মেসেঞ্জিয়াল সেলস থাকে। তো এই তিনটা সেল একত্রিত হয়ে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস তৈরি করে। এবং জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসের অবশ্যই কিছু ফাংশন আছে। এর ভিতরে যে জেজি সেলগুলো আছে সেগুলা রেনিন সিক্রিট করে, রেনিন নামের একটা জিনিস সিক্রিট করে। তো রেনিনের কাজটা কি? রেনিনের কাজ হচ্ছে অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিনে কনভার্ট করা, অ্যানজিওটেনসিন 1 এ কনভার্ট করা। পরবর্তীতে অ্যালডোস্টেরন নামের একটা হরমোন আবার অ্যানজিওটেনসিন 1 কে অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট করবে। এই অ্যানজিওটেনসিন 2 টা ডিরেক্টলি একটা ভেসেলকে কনস্ট্রিক্ট করাবে, অর্থাৎ সংকোচন করাবে। একটা ভেসেল যদি সংকোচন হয়, ওর ভিতরে জায়গা কমে যাবে, তখন প্রেসার অলরেডি বেড়ে যাবে, অটোমেটিক্যালি বেড়ে যাবে, ঠিক না? তাহলে এইভাবে এই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসের যে জেজি সেল বা জাক্সটাগ্লোমেরুলার সেলস গুলো আছে, ওগুলা রেনিন সিক্রিট করার মাধ্যমে আমাদের ব্লাড প্রেশারটা কমায় দেয়। যদি কখনো কি হয় যে আমাদের ব্লাড প্রেশারটা খুব কমে যায়, তাহলে এরা কি করে? বাড়ায় দেয়। আমি একটু আগে কমায় দেয় বলছিলাম, এটা ভুল আসলে, বাড়ায় দেয়, ব্লাড প্রেশারটাকে বাড়ায়। আর জেজি সেল আবার কি করে? ইরাইথ্রোপোয়েটিন সিক্রিট করে। ইরাইথ্রোপোয়েটিন জিনিসটা কি? এটা একটা হরমোন। এটা ইরাইথ্রোপোয়েসিসকে স্টিমুলেট করে। ইরাইথ্রোপোয়েসিস মানে আরবিসি সিনথেসিস, আরবিসি তৈরি করা। তো আমাদের এটা তো আর সব সময় তৈরি করবে না, এটা বুঝতে হবে যে কখন তৈরি করা লাগবে। সামহাউ যদি আমাদের আরবিসিটা কমে যায়, আরবিসি কমে গেলে ব্লাডে অক্সিজেন কমে যাবে, তো এই জেজি সেল মানে এই জেজি সেলগুলোর ভেতরে কিছু অক্সিজেন সেন্সর থাকে। যদি অক্সিজেন লেভেলটা নরমাল থাকে, তখন এই জেজি সেলগুলা অক্সিজেন সেন্সর বুঝতে পারে যে আমার ইরাইথ্রোপোয়েসিসের দরকার নাই, তখন সে ইরাইথ্রোপোয়েটিন সিক্রিট করে না। আর যখন অক্সিজেন সেন্সরগুলো বলে যে আমার অক্সিজেন কম আছে, তখন সে ইরাইথ্রোপোয়েটিন সিক্রিট করে। এবং ইরাইথ্রোপোয়েটিন সিক্রিট করলে ইরাইথ্রোপোয়েসিসটা হবে এবং আরবিসি তৈরি হবে। থার্ড কথা হচ্ছে ইফ আর্টারিওলার প্রেসার এন্ড জিএফআর ডিক্রিজ, এটা আমরা অলরেডি বলে ফেলেছি ম্যাকুলা ডেন্সাতে। যদি আমাদের আর্টারিওলার প্রেসারটা কমে যায় অথবা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কমে যায়, তখন ম্যাকুলা ডেন্সা কি করবে? ওদেরকে আবার ইনক্রিজ করে আগের জায়গায় ফেরত নিয়ে আসতে পারবে। কি করে সেটা করবে? এফারেন্ট আর্টারিওলের রেজিস্ট্যান্সটা কমায় দিবে। এফারেন্ট আর্টারিওলটা গ্লোমেরুলাসের ভেতরে প্রবেশ করে, ওইখানে যদি রোধটা কমে যায়, রোধ কমে গেলে ওটার ভেতরে আরো বেশি ব্লাড আসতে পারবে। বেশি ব্লাড আসলে, বেশি জিনিস যদি কম জায়গার ভিতরে থাকে, তাহলে চাপাচাপি বেড়ে যায়, অর্থাৎ আর্টারিওলার প্রেসারটা এখন কমে গেছিল, আবার বেড়ে যাবে। আর
গ্লোমেরুলাসের ভেতরে যদি প্রেসার বেড়ে যায় তাহলে অটোমেটিক্যালি গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা বা ছাঁকনির যেই কাজটা সেটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। ফোর্থ ফাংশন হচ্ছে মেসেঞ্জিয়াল সেলস কন্ট্রাক্টাইল এন্ড প্লে রোল ইন গ্লোমেরুলার ফিল্ট্রেশন ফাংশন। মেসেঞ্জিয়াল সেল যেগুলো আছে সেগুলো কিন্তু কন্ট্রাক্ট করতে পারে। কন্ট্রাক্ট করলে কি হবে, সে কন্ট্রাক্ট করার মাধ্যমে জিএফ এর ফাংশন গ্লোমেরুলার ফিল্ট্রেশনের রেগুলেশনটাকে মেনটেন করতে পারে। সেই সাথে সে ইসিএম এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স সিক্রিশন করতে পারে, কিছু ইমিউন কমপ্লেক্সকে টেক আপ খেয়ে ফেলতে পারে। এখন ইমিউন কমপ্লেক্স যদি খেয়ে ফেলে তাহলে তার ইমিউনিটি কমে যাবে, ইমিউনিটি কমে গেলে কিছু গ্লোমেরুলার ডিজিজ প্রোগ্রেস করবে। তো এখানে আমরা পুরো জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসটাকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, এটা ইফারেন্ট আর্টারিওল। এখানে কিছু গ্লোমেরুলাসের ক্যাপিলারি দেখা যাচ্ছে রেড কালারের, আর এদের মাঝখানে যে ব্লু কালারের সেল এগুলাকে আমরা বলি ল্যাসিস সেলস আর মেসেঞ্জিয়াল সেলস। আর অ্যাফারেন্ট আর্টারিওলের চারপাশে আমরা দেখতে পাচ্ছি জাক্সটাগ্লোমেরুলার সেলস, আর ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের কিছু ম্যাকুলা ডেন্সা এখানে দেখা যাচ্ছে। তো এই সবগুলাকে একত্রে আমরা বলি জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। আরেকবার বলি, জেজি সেল যেগুলো আছে ওগুলা রেনিন ইরাইথ্রোপয়েটিন সিক্রিট করে। আর ম্যাকুলা ডেন্সাটা কি করে, ম্যাকুলা ডেন্সাটা এই গ্লোমেরুলার, এই যে এটা কিন্তু অ্যাফারেন্ট আর্টারিওলের কাছেই আছে, তো এই ম্যাকুলা ডেন্সাটা অ্যাফারেন্ট আর্টারিওলের রেজিস্ট্যান্সটা কমায় দেয়। রেজিস্ট্যান্স যদি কম থাকে বেশি ব্লাড আসতে পারবে, বেশি ব্লাড আসলে এর ভিতরে প্রেসারটা বেড়ে যাবে। অর্থাৎ কখনো যদি প্রেসার কমে যায় এভাবে সে প্রেসারটা বাড়াতে পারে। আর এর ভিতরে যদি অনেক বেশি প্রেসার থাকে তাহলে ফিল্ট্রেশনটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। এটা হচ্ছে ম্যাকুলা ডেন্সার কাজ। আর মাঝখানে যে ল্যাসিস সেলস গুলো আছে ওগুলার কাজ হচ্ছে ওগুলা কন্ট্রাক্ট করতে পারে। ওগুলা কন্ট্রাক্ট করলে এই যে গ্লোমেরুলাসের ক্যাপিলারি গুলা বড় হবে ছোট হবে, এভাবে সে গ্লোমেরুলাসের ক্যাপিলারি গুলাকে নিয়ন্ত্রণ করতে পারে। নিয়ন্ত্রণ করার মাধ্যমে সে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটাকেও নিয়ন্ত্রণ করতে পারে। সেই সাথে তার ইমিউন কমপ্লেক্সকে খেয়ে ফেলার কিছু কাজ আছে। ইমিউন কমপ্লেক্স যদি সে খেয়ে ফেলে তাহলে ইমিউনিটি কমে যাবে, তখন বিভিন্ন ডিজিজ দেখা দিবে। এগুলো হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসের কাজ। এরপরে আমরা যাব রেনাল সার্কুলেশন। কিডনিকে কোন কোন আর্টারি গুলা সাপ্লাই দেয় সেটা আমরা দেখার চেষ্টা করব। তো আমরা রেনাল প্রথমে কিডনির যে স্লাইডটা ছিল সেটাতে পড়েছি যে রেনাল আর্টারিটা কিডনিকে সাপ্লাই দেয়। তো রেনাল আর্টারিটা কার ব্রাঞ্চ, এটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চ। অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে রেনাল আর্টারি অ্যারাইজ করে। সেই রেনাল আর্টারি কয়েকটা সেগমেন্টাল আর্টারিতে বিভক্ত হয়। একটা কিডনিতে কিন্তু কয়েকটা সেগমেন্ট থাকে, তো প্রত্যেকটা সেগমেন্টে একটা করে সেগমেন্টাল আর্টারি চলে যায়। একটা সেগমেন্টাল আর্টারি কয়েকটা ইন্টারলোবার আর্টারিতে বিভক্ত হয়। সেই ইন্টারলোবার আর্টারি গুলা দুই পাশে দুইটা আর্চ ফর্ম করে। তো আর্চ যেহেতু ফর্ম করে এই জন্য এগুলাকে আমরা নাম দিই আর্কুয়েট আর্টারি। আর্কুয়েট আর্টারি, প্রত্যেকটা আর্কুয়েট আর্টারি আবার ইন্টারলোবিউলার আর্টারিতে বিভক্ত হয়। ইন্টারলোবিউলার আর্টারি, প্রত্যেকটা ইন্টারলোবিউলার আর্টারি থেকে আবার কয়েকটা এফারেন্ট আর্টারিওল তৈরি হয়। সেই এফারেন্ট আর্টারিওল গুলা আমি এখানে একবারই বললাম, কারণ পজ করে আবার টেনে শোনা যাবে ইচ্ছা করলে। একবারই বললাম, সব আরেকবার শুনতে পারো ইচ্ছা করলে। তো একটা এফারেন্ট আর্টারিওলকে এখানে আবার একটু বড় করে আমাদের দেখতে হবে যে একটা এফারেন্ট আর্টারিওল আবার নেফ্রনের চারপাশে কি করবে। তো দেখি, এই যে রেড কালারের একটা এফারেন্ট আর্টারিওল কিছু দূর সামনে যে গ্লোমেরুলাসে ভেঙে যাবে, তারপরে গ্লোমেরুলাসটা আবার ইফারেন্ট আর্টারিওল হয়ে যুক্ত হয়ে আবার বের হয়ে যাবে। সেই ইফারেন্ট আর্টারিওলটা আবার ভেঙে আরো কিছু ক্যাপিলারি তৈরি করবে, সেগুলোকে আমরা বলি পেরিটিউবিউলার ক্যাপিলারি, এবং পুরা রেনাল টিউবিউলকে এনসার্কেল করবে। এনসার্কেল করে, অর্থাৎ এটাকে আমরা বলবো পেরিটিউবিউলার ক্যাপিলারি। আর এটা যদি, এটা তো কর্টিক্যাল নেফ্রনের জন্য, আর এটা যদি জাক্সটাগ্লোমেরুলার নেফ্রনের জন্য হয় তাহলে এই ক্যাপিলারি গুলোকে আমরা বলবো ভাসা রেক্টা। তো এগুলো সব একত্রিত হয়ে পরবর্তীতে একটা ভেনিউলে যুক্ত হবে, সেটাকে আমরা বলবো কর্টিক্যাল ভেন। কর্টিক্যাল ভেন হওয়ার পরে এখানে এসে এফারেন্ট আর্টেরিওল গেছিল, আবার আসলো কে কর্টিক্যাল ভেন। সেই কর্টিক্যাল ভেনটা এসে ইন্টারলোবিউলার ভেনে ড্রেন করবে। এখন আমরা আগে যেগুলো আর্টারির নাম পড়েছিলাম এখন আবার উল্টাভাবে সেগুলোকে ভেন হিসেবে চিনবো। ইন্টারলোবিউলার ভেনে ড্রেন করবে। ইন্টারলোবিউলার ভেন, এই যে এগুলো সব ইন্টারলোবিউলার ভেন হয়ে যাবে। ইন্টারলোবিউলার ভেন গুলো আবার আর্কুয়েট ভেনে ড্রেন করবে। আর্কুয়েট ভেন গুলো আবার ইন্টারলোবিউলার ভেনে ড্রেন করবে। ইন্টারলোবিউলার ভেন গুলো আবার সেগমেন্টাল ভেনে ড্রেন করবে। সেগমেন্টাল ভেন গুলো আবার রেনাল ভেনে ড্রেন করবে। সেই রেনাল ভেনটা এখন আবার বলা যাবে না যে অ্যাবডোমিনাল ভেনে ড্রেন করবে, সেই রেনাল ভেনটা আবার কি করবে, ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন করবে। এটা মনে হয় ক্লিয়ার। এরপরে এই যে এখানে বাস্তব চিত্রটা, যে একটা রেনাল আর্টারি যাবে, একটা সেগমেন্টাল আর্টারি, তারপরে ইন্টারলোবার আর্টারি, তারপরে আর্কুয়েট আর্টারি, তারপরে এখানে
ইন্টারলোবিউলার আর্টারিতে ভেঙে যাবে, তারপরে সেগুলো আবার এফারেন্ট আর্টারিওল। এখানে তো এফারেন্ট আর্টারিওল এত ছোট যে দেখা যাচ্ছে না। তো রেনাল ব্লাড ফ্লোটা কত সেটা মেজার করার জন্য আমরা চিন্তা করতে পারি, এটা হচ্ছে আমাদের যে কার্ডিয়াক আউটপুট, হার্ট প্রতি মিনিটে 5 লিটার ব্লাড বের করে দেয়। তো হার্টের ওইটাকে আমরা বলি কার্ডিয়াক আউটপুট। হার্টের পাঠানো এই 5 লিটার ব্লাড 22% যায় আমাদের কিডনিতে, আর বাকি 78% যায় আমাদের টোটাল বডিতে। তো এটাকে বলা হয় যে হ্যাঁ, তো 22% যায় কার্ডিয়াক আউটপুট কিডনিতে। এটা যদি আমরা হিসাব করি 5 লিটারের সাপেক্ষে হিসাব করলে আমরা পাবো 1100 মিলিলিটার পার মিনিট। এটাকে আমরা বলতে পারি রেনাল ব্লাড ফ্লো। আর আরেকটা জিনিস আমরা বের করি, সেটা হচ্ছে রেনাল প্লাজমা ফ্লো। এই 1100 মিলিলিটারের মধ্যে আমরা জানি ব্লাডের 55% থাকে প্লাজমা, তাহলে এই 1100 55% করলে আমরা পাবো 650। এই 650 মিলিলিটার পার মিনিট হচ্ছে রেনাল প্লাজমা ফ্লো। এটা বের করা জরুরি, কারণ এই 650 মিলিলিটারকেই কিন্তু আমরা ফিল্ট্রেট করতে পারবো। আর যে এক্সট্রা আরবিসি ডাব্লিউবিসি মানে ব্লাড সেল যেগুলো আছে সেগুলাকে কিন্তু আমরা ফিল্টার করতে পারবো না। এই জন্য রেনাল প্লাজমা ফ্লোটা আমরা বের করে রাখছি, যে এটা আমাদের পরে কাজে লাগবে। আর রেনাল ফ্র্যাকশন কি জিনিস? এই যে হার্টের যে পাঠানোকৃত 5 লিটার, এটার মধ্যে কিডনিতে যতটুকু যায় ওইটাকে একটা ফ্র্যাকশন হিসেবে প্রকাশ করলে সেটাকে আমরা বলবো রেনাল ফ্র্যাকশন। এটা কত? এটা হচ্ছে 22%। এভাবে আমরা বের করতে পারি। তো এই ফ্র্যাকশনের রেঞ্জটা হবে 12 to 30%। যদি কারো এই ফ্র্যাকশনের রেঞ্জটা 12-30 এর মাঝখানে না থাকে, তাহলে বুঝতে হবে তার কোনো ডিজিজ আছে। এরপরে আমরা আসি পিকুলিয়ারিটিস অফ রেনাল সার্কুলেশন। রেনাল সার্কুলেশনটাকে আমরা আলাদাভাবে পড়ছি, আগে সিস্টেমিক সার্কুলেশনের মতো তো পড়তে পারতাম, ঠিক না? তো এটাকে আলাদাভাবে পড়ছি তার কারণ এটার মধ্যে কিছু পিকুলিয়ারিটিস আছে, কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, যেটার কারণে এগুলাকে আমরা আলাদাভাবে পড়ছি। তো ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে, যে কোনো সিস্টেমিক সার্কুলেশন যখন আমরা পড়তাম, একটা আর্টারিওল আসতো, সেটা ক্যাপিলারিতে বিভক্ত হতো, তারপরে সেটা ভেইন হয়ে চলে যেত। কিন্তু এখানে আমরা প্রথমে কি দেখতে পেলাম? এফারেন্ট আর্টারিওল আসলো, গ্লোমেরুলাস হলো, গ্লোমেরুলাস হয়ে আবার ইফারেন্ট আর্টারিওল হয়ে গেল। তার মানে আর্টারিওল আসলো, ক্যাপিলারি হলো, আবার আর্টারিওল হয়ে চলে গেল। তো এটা হচ্ছে একটা ব্যতিক্রম। তাহলে আমরা এখন চিন্তা করতে পারি, এটা কি আর হার্টে ফেরত যাবে না? এটাকে তো ভেন হয়ে ফেরত যেতে হবে। এই জন্য এই ইফারেন্ট আর্টারিওলটা আবার ক্যাপিলারিতে ভাঙবে, আবার ক্যাপিলারিতে ভেঙে লাস্টলি অর্থাৎ ফাইনালি এটা কি করবে? কর্টিক্যাল ভেনে ড্রেন করবে। অর্থাৎ আর্টারিওল, ক্যাপিলারি, আবার আর্টারিওল, আবার ক্যাপিলারি, তারপরে ভেন। কিন্তু নরমালি সিস্টেমিকে কি হয়? আর্টারিওল, ক্যাপিলারি, ভেন। তো এটা একটা পিকুলিয়ারিটিস, যে এখানে ক্যাপিলারি বেডই থাকছে দুইটা। ফার্স্ট ক্যাপিলারি বেড হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি, এটাকে ডিজাইন করা হয়েছে ফিল্ট্রেশনের জন্য। মানে আমরা অন্যান্য ক্যাপিলারি কি করতো? ব্লাড সাপ্লাই দিত, অক্সিজেন সাপ্লাই দিত, কিন্তু এটার মেইন কাজ কি? ফিল্ট্রেশন করা। আর পেরিটিউবিউলার ক্যাপিলারি যেটা, এটা ডিজাইন করা হয়েছে সিক্রিশন আর রিঅ্যাবজর্পশন করার জন্য। কিন্তু নরমাল ক্যাপিলারির ফাংশন কি থাকে? ফাংশন থাকে সাপ্লাই দেয়া, কিন্তু এখানে মেইন কাজ কিন্তু সাপ্লাই দেয়া। এখানে কিডনির মেইন কাজ হচ্ছে ফিল্ট্রেশন করা, সিক্রিশন করা, রিঅ্যাবজর্পশন করা, এসব। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, সেকেন্ড পিকুলিয়ারিটিস হচ্ছে যে কিডনির একটা হাই প্রেসার ক্যাপিলারি বেড। কিডনির হাই প্রেসার ক্যাপিলারি বেড কেন বলা হচ্ছে? তার কারণ অন্য যে কোনো জায়গায় ক্যাপিলারি বেডের ভেতরে প্রেসারটা কম থাকে। প্রেসারটা কম কেন থাকে? তার কারণ আর্টারি আসে, এরপরে ক্যাপিলারি, এরপরে ভেইন। আমরা জানি আর্টারির ভিতর প্রেসারটা বেশি থাকে সব সময়, তারপরে ভেইনের ভিতরে প্রেসারটা অলমোস্ট জিরো থাকে, অনেক কম থাকে। তার মানে ক্যাপিলারিতে জিরো আর এই বেশির মাঝামাঝি কোনো একটা জিনিস। জিরো আর বেশির মাঝামাঝি জিনিসটা নিশ্চয় বেশি হবে না, মাঝামাঝি কিছু একটা হবে। এই জন্য সব সিস্টেমিক সার্কুলেশনে এই ক্যাপিলারির ভেতরের প্রেসারটা খুব কম থাকে। কিন্তু এখানে যেহেতু আর্টারি আসলো, আর্টারি মানেই হাই প্রেসার, আবার ক্যাপিলারি হয়ে আবার আর্টারি হয়ে ফেরত গেল। হাই প্রেসার আসলো, ক্যাপিলারি হলো, আবার হাই প্রেসার হয়ে ফেরত গেল। আর্টারি মানেই হচ্ছে হাই প্রেসার। এফারেন্ট আর্টারিওল, ক্যাপিলারি, ইফারেন্ট আর্টারিওল। তার মানে হাই প্রেসার আসলো, ক্যাপিলারি হলো, আবার হাই প্রেসার হয়ে ফেরত গেল। তাহলে মাঝখানে নিশ্চয়ই কোনো চেঞ্জ হয়নি, এখানে ক্যাপিলারির ভেতরেও হাই প্রেসারই থাকবে। এই জন্য বলা হচ্ছে এটা একটা হাই প্রেসার ক্যাপিলারি সিস্টেম। এবং এটা কত প্রেসারটা? প্রেসারটা হচ্ছে 60 মিলিমিটার মার্কারি। এবং এর ভেতরের প্রেসারটা এত বেশি থাকার সুবিধাটা কি? এর ভেতরের প্রেসারটা এত বেশি থাকার সুবিধা হচ্ছে বেশি পরিমাণে চাপ দিয়ে এটা বোমেন্স ক্যাপসুলে চলে যেতে পারে। অর্থাৎ সবগুলা প্লাজমাই যাতে আমাদের এই টিউবিউলে চলে যেতে পারে, টিউবিউলে যে পরবর্তীতে ইউরিন তৈরি করতে পারে, ফিল্ট্রেশনটা যাতে ভালো হয়। থার্ড কথা হচ্ছে রেট অফ ব্লাড ফ্লো ভেরি হাই। আমরা জানি কি যে কিডনি অনেক ছোট একটা জিনিস, প্রায় 300 গ্রামের একটা, মানে দুইটা কিডনি যদি আমরা যোগ করি
300 গ্রাম হবে এদের ওজন। তো এই 300 গ্রাম দুইটা কিডনির মধ্যে প্রায় 1100 মিলিলিটার ব্লাড যায়। 1100 মিলিলিটার ব্লাড মাত্র 300 গ্রামের ভেতর দিয়ে যায়। তার মানে তার ফ্লোটা অনেক বেশি হাই হবে, অনেক বেশি বেগে প্রবাহিত হবে। তো এটা যদি আমরা হিসাব করি 1100 বাই 300, তাহলে 4 মিলিলিটার পার গ্রাম অফ কিডনি টিস্যু পার মিনিট পাবো, মানে 3 পয়েন্ট সামথিং পাবো। এটাকে 4 হিসেবে চিন্তা করা যায়। তো যেহেতু ছোট জিনিসের ভেতর দিয়ে অনেক বেশি ব্লাড যাচ্ছে, পুরা শরীরে 78% আর এখানেই 22%, এই জন্য বলছি আমরা যে রেনাল ব্লাড ফ্লোটা অনেক বেশি হাই থাকে। হাই থাকার সুবিধাটা কি? বেশি পরিমাণে ব্লাড এসে বেশি পরিমাণ ব্লাডকে আমরা ছাকতে পারবো, ফিল্ট্রেট করতে পারবো, এটা হচ্ছে সুবিধা। তো এটার রেটটা লিভারের 4 গুণ থাকে আর হার্টের 8 গুণ থাকে। এরপরে 4 নাম্বার হচ্ছে ব্লাড ফ্লো ইজ সিলেক্টিভ, নট ইউনিফর্ম, হাই ফ্লো ইন কর্টেক্স এন্ড লেস ইন মেডুলা। আমরা কি চিন্তা করি যে যে কোনো জায়গায়, বডির সব জায়গায় আমাদের ব্লাড ফ্লোটা সেম থাকে, কিন্তু কিডনিতে ব্লাড ফ্লোটা সব জায়গায় সেম থাকে না। কর্টেক্সে অনেক বেশি ব্লাড ফ্লো থাকে আর মেডুলাতে অনেক কম ব্লাড ফ্লো থাকে। কারণটা কি? আমাদের কর্টেক্সে সাপ্লাই দিচ্ছে কে? এফারেন্ট আর্টারিওল, ইফারেন্ট আর্টারিওল, তারপরে এই যে গ্লোমেরুলাস, এগুলো হচ্ছে কর্টেক্সের সাপ্লাই। পরবর্তীতে যে পেরিটিউবুলার ক্যাপিলারি, এটা কিন্তু মেডুলারি রিজনকে সাপ্লাই দিচ্ছে। এই যে এটা যখন মেডুলাতে ডুবে গেল, মেডুলার ভিতরে কিন্তু সাপ্লাই দিচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি। তো দেখো যে এফারেন্ট আর্টারিওলে যখন ব্লাড ঢুকছে, তখন ব্লাড, ওয়েস্ট প্রোডাক্ট, প্লাজমা সবকিছুই এফারেন্ট আর্টারিওলের ভিতরে আছে। কিন্তু এটা যখন গ্লোমেরুলাসে চলে যাবে, তখন কিন্তু গ্লোমেরুলাস থেকে বোম্যান্স ক্যাপসুলে অধিকাংশ জিনিসই চলে যাবে, অধিকাংশ প্লাজমাই বোম্যান্স ক্যাপসুলের ভিতর দিয়ে রেনাল টিউবিউলে চলে যাবে। তাহলে এখানে ইফারেন্ট আর্টারিওল দিয়ে কিন্তু বেশি পরিমাণে ব্লাড বের হবে না। তার মানে এফারেন্ট আর্টারিওলে যতটুকু ঢুকছিল, বের হওয়ার পরিমাণটা অনেক কম হবে। তার মানে এফারেন্ট আর্টারিওলে ব্লাড বেশি, ইফারেন্ট আর্টারিওলে ব্লাড কম। এই কম ব্লাডই কিন্তু পেরিটিউবুলার ক্যাপিলারিতে যাবে। এই জন্য কর্টেক্সে সাপ্লাই দিচ্ছিল এই এফারেন্ট আর্টারিওল, বেশি পরিমাণে নিয়ে আসছিল, কিন্তু তার অধিকাংশ জিনিসই এই টিউবিউল দিয়ে চলে গেছে। যাওয়ার সময় ইফারেন্ট আর্টারিওলে অনেক কম জিনিস থাকবে, এই কম জিনিসই কিন্তু আমাদের মেডুলাকে সাপ্লাই দিবে। এই জন্য মেডুলার ফ্লোটা অনেক কম থাকে আর কর্টেক্স রিজনে ব্লাড ফ্লোটা অনেক বেশি থাকে। 5 নাম্বার পিকুলিয়ারিটি হচ্ছে এটা নিজে নিজেই নিজের ব্লাড ফ্লোকে নিয়ন্ত্রণ করতে পারে। সামহাউ যদি তার ব্লাড ফ্লো কমে যায়, সে নিজে নিজেই ফিক্স করতে পারে যে না, আমার ব্লাড ফ্লো কমে গেছে, আমার ব্লাড ফ্লো বাড়াই দিতে হবে। এমনকি এখানে 6 নাম্বার বলা হচ্ছে রেনাল ব্লাড ফ্লো ইজ নট অল্টারড ইন ডিনার্ভেটেড অর ইনার্ভেটেড কিডনি। একটা কিডনিকে যদি কোনো নার্ভ দ্বারা ইনার্ভেশন নাও করা হয়, এটাকে যদি ডিনার্ভেটেড করা হয়, মানে নার্ভ কেটেও ফেলা হয়, তাও এর ব্লাড ফ্লোটা কিন্তু সেম, মানে সে নিজে নিজেই নিয়ন্ত্রণ করতে পারবে, কোনো অল্টারেশন, কোনো চেঞ্জ হবে না। কিন্তু এটা অবশ্য আমাদের বিপি যদি অনেক বেশি বেড়ে যায়, 180 চাইতেও বেড়ে যায়, অথবা 80 চাইতে কমে যায়, তখন অবশ্য সে তার এই কাজটা ভালোভাবে করতে পারে না। আর 7 নাম্বার কথা হচ্ছে প্রেজেন্স অফ ভাসা রেক্টা। ভাসা রেক্টাটা কোথায় থাকে? ওই যে বললাম, জাক্সটা মেডুলারি নেফ্রনের যে পেরিটিউবুলার ক্যাপিলারি থাকে, ওইটাকে আমরা ভাসা রেক্টা বলি। সেই ভাসা রেক্টার ফ্লোটা স্লো থাকে এবং অ্যান্টি প্যারালাল থাকে, এবং এটা কি করে? এটা ক্রিয়েটস এন্ড প্রিজার্ভস হাইপার অসমোলারিটি ইন মেডুলারি রিজন। তো এই যে জাক্সটা মেডুলারি নেফ্রন যেটা, এটার যেই পেরিটিউবুলার ক্যাপিলারি, এটাকে আমরা বলছি ভাসা রেক্টা। এই ভাসা রেক্টার ফ্লোটা অনেক স্লো থাকে এবং এটা মেডুলারি রিজনের হাইপার অসমোলারিটিটা মেইনটেইন করতে সাহায্য করে। কোনো কিছুর হাইপার অসমোলারিটি মানে অসমোলারিটি বেড়ে যাওয়া। অসমোসিসের সাথে রিলেটেড হচ্ছে অসমোলারিটি। অসমোসিস কোথায় হয় বেশি? যেখানে দ্রব বেশি থাকে, দ্রাবক সেখানেই যেতে চায়। দ্রবের দিকে, বেশি পরিমাণে ঘনত্বের দ্রবের দিকে দ্রাবকটা যেতে চায়, কম থেকে বেশির দিকে দ্রবটা বেশি থাকবে। তার মানে এখানে কি দ্রব টাইপের জিনিসগুলো বেশি থাকবে, অর্থাৎ সলিউড বেশি থাকবে। এখন যদি এখানে অনেক বেশি ব্লাড দিয়ে আমি এটাকে ধুয়ে দিই, অনেক বেশি ফ্লো করে দিই, তাহলে কি ওই সলিউড গুলা এখানে টিকতে পারবে, নাকি ওগুলা ধুয়ে চলে যাবে? তো যাতে এখানে ধুয়ে সেভাবে চলে না যায়, এই জন্য ভাসারেক্টার ফ্লোটাকে অনেক স্লো রাখা হয় এবং এটা হাইপার অসমোলারিটিটাকে মেনটেন করে। এটা আরেকটা পিকুলিয়ারিটি। এরপরে ওই যে বললাম যে রেনাল ব্লাড ফ্লোটাকে সে নিজেই নিজের ব্লাড ফ্লোকে নিয়ন্ত্রণ করতে পারে। সেটা কিভাবে করে সেটা আমরা একটু দেখি। সেটা সে দুই ভাবে করে। একটা হচ্ছে ম্যাকুলা ডেন্সা ফিডব্যাক মেকানিজম আর টিউবিউলো গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম। ম্যাকুলা ডেন্সা কি আমরা সবাই চিনেছিলাম যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের কাছে একটা স্পেশালাইজড এপিথেলিয়াল সেল ছিল, এটাকে আমরা বলছিলাম ম্যাকুলা ডেন্সা। এটা এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এখানে কিছু স্পেশালাইজড এপিথেলিয়াল সেল আছে, ওগুলাকে আমরা বলি ম্যাকুলা ডেন্সা। তো ম্যাকুলা ডেন্সার ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে আমরা আর্টারিয়াল প্রেসারটাকে বা রেনাল ব্লাড ফ্লোটাকে নিয়ন্ত্রণ করতে পারি। যদি বাই চান্স আর্টারির প্রেসারটা কমে যায়, তাহলে কি হবে? গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কমে যাবে।
অর্থাৎ এখানে আসে কে, আসে হচ্ছে এফারেন্ট আর্টারিওল। এফারেন্ট আর্টারিওলের ভিতরের প্রেসারটা কমে গেল, কমে গেলে গ্লোমেরুলাসের ভেতরে ব্লাড যাওয়াটা কমে যাবে। ব্লাড যদি কম যায়, আমরা তো ব্লাডই ফিল্টার করব, এখন ব্লাডই নাই, ব্লাডই কম আছে, তাহলে কি ফিল্ট্রেশনটা খুব ভালোভাবে হবে? হবে না। অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেশনের রেটটা কমে যাবে। গ্লোমেরুলার ফিল্ট্রেশনের রেটটা যদি কমে যায়, মানে গ্লোমেরুলাসের ভিতরের হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কমে যাবে, ব্লাড কম আসলো, এফারেন্ট আর্টেরিওলের ভিতরে প্রেসার কম, ব্লাড কম আসলো, কম ব্লাড আসার কারণে এর ভিতরে গ্লোমেরুলাসের ভিতরে প্রেসারটা কম। গ্লোমেরুলাসের ভিতরে প্রেসার যদি কম হয়, ফিল্ট্রেশনটা কম হবে, কারণ ব্লাডই কম আছে, আমি কাকে ছাকবো? তার মানে জিএফআর বা গ্লোমেরুলার ফিল্ট্রেশনের রেটটাও কমে যাবে। গ্লোমেরুলার ফিল্ট্রেশনের রেট যদি কমে যায়, তাহলে কি খুব আস্তে আস্তে এর ভিতর দিয়ে ব্লাড যেতে থাকবে। তো আস্তে আস্তে মানে কি, এর ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো খুব আস্তে আস্তে যেতে থাকবে। আস্তে আস্তে গেলে এখানে যে রিঅ্যাবজর্পশনটা, সোডিয়াম ক্লোরাইডের যে রিঅ্যাবজর্পশনটা, আমরা জানি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে সোডিয়াম ক্লোরাইডকে রিঅ্যাবজর্ব করা হয়। তো গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যদি অনেক বেশি হয়, এখানে ব্লাড গুলো কিন্তু বেশি টাইম ধরে থাকে না, ডিরেক্টলি অনেক তাড়াতাড়ি চলে যায়, তখন রিঅ্যাবজর্পশন করার জন্য টাইম কম পায়। কিন্তু এখন যেহেতু জিএফআরটা কম, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কম, খুব আস্তে আস্তে এর ভিতর দিয়ে যাচ্ছে, আস্তে আস্তে যেতে যেতে খুব অনেক বেশি সোডিয়াম ক্লোরাইডকে এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলটা রিঅ্যাবজর্ব করে ফেলছে। তো রিঅ্যাবজর্ব করে ফেললে কি হবে, পরবর্তীতে আমরা সোডিয়াম ক্লোরাইড আর খুব বেশি পাবো না। তো এখানে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে এসে সোডিয়াম ক্লোরাইডটা খুব কম পাবো। কম পেলে কি হবে, এখানে যে ম্যাকুলা ডেন্সা সেল আছে, ম্যাকুলা ডেন্সাতে আমরা সোডিয়াম ক্লোরাইড কম পাবো। আর ম্যাকুলা ডেন্সা আবার কি করে, সোডিয়াম ক্লোরাইড সে যতক্ষণ পর্যন্ত বেশি পেতে থাকে ততক্ষণ পর্যন্ত সে রেনিন সিক্রিশন করে না। আর যেই তার সোডিয়াম ক্লোরাইডটা কম, সে বুঝতে পারে হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড কম, তার মানে আমার জিএফআর কমে গেছে, তখন সে রেনিন সিক্রিট করে। রেনিন সিক্রিট করলে এই রেনিনটা আমরা বলেছি যে লং টার্ম ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে রেনাল যে কোনো ব্লাড প্রেশারকে বাড়ায় ফেলে। কিভাবে? অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1 এ রেনিনটা কনভার্ট করে, পরবর্তীতে অ্যাঞ্জিওটেনসিন 1 অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট হয়, অ্যাঞ্জিওটেনসিন 2 টা যে কোনো ব্লাড ভেসেলকে সংকোচন করায়, তখন প্রেসারের যেটা ইফারেন্ট আর্টারিওলার রেজিস্ট্যান্স সেটা বেড়ে যায়। ইফারেন্ট আর্টারিওলকে সে সংকোচন করায়, তখন ইফারেন্ট আর্টারিওলের ভেতরে একটা জিনিস যদি সংকোচন হয়, তাহলে তার রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে, তার ভিতরে বাধা বেড়ে যাবে, তার ভিতর দিয়ে যাওয়া খুব কষ্টকর হয়ে পড়বে। তো ব্লাডের যাওয়ার পথটা ছিল ইফারেন্ট আর্টারিওল, যাওয়ার পথটা বাধাগ্রস্ত হলো, তার মানে সে সহজে যেতে পারবে না, গ্লোমেরুলাসের ভেতরে আটকা পড়ে যাবে। অথবা সে কি করতে পারে, ডিরেক্টলি অ্যাফারেন্ট আর্টারিওলের রেজিস্ট্যান্সটাকেও কমায় দিতে পারে। এই ম্যাকুলা ডেন্সা সেলটা অ্যাফারেন্ট আর্টারিওলের কাছে থাকে, এই জন্য কাছে থেকে সে ওর রেজিস্ট্যান্সটাকে কমায় ফেলতে পারে। তো রেজিস্ট্যান্স যদি কমায় ফেলে, তাহলে কি হবে, আসার পথে রেজিস্ট্যান্স কম, আসার পথে কোনো বাধা নেই, তাহলে আমি নির্বিঘ্নে আসতে পারবো। নির্বিঘ্নে আসলে কি হবে, অনেক বেশি ব্লাড আসবে এবং গ্লোমেরুলাসে জমা পড়বে। ইফারেন্ট আর্টারিওলার রেজিস্ট্যান্স বাড়াই দিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করলো, আর আসার পথের বাধা কমাই দিল, আসবে বেশি যাবে কম, তার মানে ওর ভিতরে কিছুটা জমা থেকে যাবে। এখন ওর ভিতরে যদি জমা থেকে যায়, ওর ভিতরে প্রেসারটা বেড়ে যাবে। শুরু হয়েছিল কি দিয়ে, ওর ভিতরে প্রেসারটা কমে গেছিল, এখন যেহেতু ওর ভিতরে প্রেসারটা আবার বাড়াই দিল, তার মানে সবকিছু আবার রেগুলেট হয়ে গেল, আবার আগের জায়গাতে ফেরত আসলো। এভাবে সে কি করতে পারে, এভাবে সে রেনাল ব্লাড ফ্লোকে নিয়ন্ত্রণ করতে পারে। এটাকে আমরা বলি ম্যাকুলা ডেন্সা ফিডব্যাক মেকানিজম অথবা টিউবিউলো গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম। আরেকটাও ফিডব্যাক মেকানিজম আছে, সেটা হচ্ছে মায়োজেনিক রেগুলেশন। এটা খুবই সহজ, যে যে কোনো আর্টারির ভেতরে যদি প্রেসার কমে যায়, প্রেসার বেড়ে যায়, যেমন এফারেন্ট আর্টারিওলের ভেতরে প্রেসারটা বেড়ে গেল, তখন কি হবে, ব্লাড অনেক বেশি প্রেসার দিবে ভেসেলের গায়ে, তখন ভেসেলটা স্ট্রেচ করবে, তখন ওইখানে কিছু স্ট্রেচ রিসিপ্টর আছে, ওগুলা স্মুথ মাসেলকে কন্ট্রাক্ট করাবে, স্মুথ মাসেল গুলা চাপ দিবে। স্মুথ মাসেল গুলা যদি চাপ দেয়, তখন ওর ভেতরে জায়গা কমে যাবে, ভলিউম কমে যাবে। হুম। তো যেটা হয় মায়োজেনিক রেগুলেশনে, আমাদের ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, তখন ওইটা আর্টারির ওয়ালে চাপ দেয়, ওয়ালে চাপ দিলে ওয়ালটা স্ট্রেচ করবে, ওয়ালটা স্ট্রেচ করলে ওইখানে কিছু রিসেপ্টর থাকে, ওগুলা বুঝতে পারে যে ওয়ালটা স্ট্রেচ করছে, তখন ওই স্মুথ মাসেলটা কন্ট্রাক্ট করে। স্মুথ মাসেল যখন কন্ট্রাক্ট করবে, অর্থাৎ সংকোচন করবে, তখন ওর ভিতরে রোধটা বেড়ে যাবে, রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। রেজিস্ট্যান্স বেড়ে গেলে ব্লাডের ওর ভেতর দিয়ে যাওয়াটা কষ্টকর হয়ে পড়বে, তখন বেশি ব্লাড ওর ভেতর দিয়ে আবার যেতে পারবে না। এখন বেশি ব্লাড যদি না যায়, তাহলে চাপ দিবে কে, তার মানে চাপটা কমে গেল। এভাবে চাপটা বেড়ে গেলে এইভাবে সে চাপটাকে কমায় দেয় মায়োজেনিক রেগুলেশনের মাধ্যমে। আর ব্লাড ফ্লোটা যদি কমে যায়, তাহলে জিএফআর ও কমে যাবে, এভাবে সে জিএফআর টাকেও নিয়ন্ত্রণ করতে পারে। জিএফআর মানে হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এভাবে সে জিএফআর টাকেও নিয়ন্ত্রণ করতে পারে।
তো এখন আমরা দেখি যে কিডনির ফাংশন কি। কিডনির ফার্স্ট ফাংশন হচ্ছে সে ইউরিন ফর্ম করতে পারে। ইউরিন ফর্ম করার মাধ্যমে সে ওয়াটার ব্যালেন্স করে। বডিতে যদি ওয়াটার কোনো কারণে বৃদ্ধি পায়, সে ইউরিনের ভেতর দিয়ে বেশি ওয়াটার বের করে দেয়। আবার যদি কখনো বডিতে ওয়াটার কম হয়, তাহলে সে কি করবে, ওয়াটারটাকে ধরে রাখবে। এভাবে সে ওয়াটার ব্যালেন্স করে। ইলেকট্রোলাইট ব্যালেন্সও সেম, বেড়ে গেলে কমাই দিবে, বেড়ে গেলে ইউরিন দিয়ে বের করে দিবে, কমে গেলে সেটা বের করবে না, রেখে দিবে। বডি ফ্লুইড অসমোলারিটি মেনটেন করবে। অসমোলারিটি তো আগেই বললাম যে দ্রব থাকবে, দ্রব বেশি থাকলে সেটাকে আমরা বলবো হাইপার অসমোল। তো কোনো কারণে যদি অসমোলারিটি বেড়ে যায়, অর্থাৎ বডির ভেতরে খুব বেশি পরিমাণে সলিউটকে দূর করার জন্য সলভেন্ট দরকার, তখন সে কি করবে, পানি রেখে দিবে। অসমোলারিটি বেড়ে গেলে পানি রেখে দিবে, ইউরিনের ভেতর থেকে পানিটাকে রেখে দিবে বডির ভেতরে। আর যদি অসমোলারিটিটা কমে যায়, তার মানে আমাদের বডির ভেতরে কম সলিউট আছে, দ্রব কম আছে। দ্রব কম থাকলে সে কি করবে, দ্রব কম থাকলে দ্রাবকও আমাদের কম দরকার, তখন বেশি পানি সে বের করে দিবে। ডি নাম্বার কথা হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স। অ্যাসিড বেস ব্যালেন্সটা সে কি করে মেনটেন করে, যদি কোনো কারণে H+ বেড়ে যায়, তখন সে একটা চ্যানেল দিয়ে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে H+টাকে বের করে দেয় ইউরিন দিয়ে। তখন ইউরিন দিয়ে H+টা বের হয়ে গেলে অ্যাসিডের পরিমাণটা আবার কমে যায়। এভাবে সে অ্যাসিড বেস ব্যালেন্স করে। সেকেন্ড ফাংশন হচ্ছে এক্সক্রিটরি ফাংশন। এটা এক্সক্রিট করে বিভিন্ন মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট লাইক নন প্রোটিন নাইট্রোজেনিয়াস সাবস্টেন্সেস লাইক ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। এই প্রোডাক্ট গুলাকে সে এক্সক্রিট করে। এবং ক্রিয়েটিনিনকে আমরা বলি গোল্ড স্ট্যান্ডার্ড অফ কিডনি ফাংশন। কারণ ইউরিয়া যদি আমি টেস্ট করি, তাহলে ইউরিয়া অন্য কোনো কারণেও কিন্তু আমরা বেশি পেতে পারি, কিন্তু ক্রিয়েটিনিনটা শুধুমাত্র কিডনি বিকল হয়ে গেলেই আমরা ক্রিয়েটিনিনের লেভেলটা বেশি পাবো। ইউরিয়া কিন্তু অন্য সোয়েটিং, তারপরে বেশি পরিমাণে প্রোটিন খাওয়া, এগুলা কারণেও সামহাও ইউরিয়াটা বেড়ে যেতে পারে। কিন্তু ক্রিয়েটিনিনটা সব সময় কিডনি রেগুলেট করে, মানে এমন ভাবে রেগুলেট করে যাতে ক্রিয়েটিনিন লেভেলটা কখনোই না বাড়ে। এখন আমার কিডনিটাই যদি সামহাও বিকল হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ক্রিয়েটিনিনটা অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে, এবং এই জন্য আমরা সাধারণত ক্রিয়েটিনিন টেস্ট করি। এরপরে মেটাবোলাইটস অফ হরমোনস, যেগুলো আমাদের হরমোন আছে, সেগুলো তো আর বডিতে সব সময়ের জন্য থাকে না। যেমন আমার রাগ ওঠার জন্য একটা হরমোন তৈরি হলো, সেই হরমোনটা যদি সারা জীবন বডিতে থেকে যায়, তাহলে আমি সারা জীবন ওই রাগটা পোষণ করেই থেকে যাব। তো এই জন্য কি করা হয়, হরমোনটা যখন আসে ওইটাকে আবার পরে বের করে দেওয়া হয় এই ইউরিনের মাধ্যমে। অর্থাৎ হরমোনের যে যত মেটাবোলাইটস গুলো আছে সবগুলাই বের করে দেওয়া হয়। থার্ড হচ্ছে এন্ড প্রোডাক্টস অফ হেমোগ্লোবিন ব্রেকডাউন। হেমোগ্লোবিন ব্রেকডাউন হয়ে যে বিলিরুবিন তৈরি করে, সেগুলাকে ইউরিনের মাধ্যমে বের করে দেওয়া হয়, এক্সক্রিট করা হয়। এগুলা মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, এইসব সে এক্সক্রিট করে। আর টক্সিক সাবস্টেন্সেসও এক্সক্রিট করতে পারে, লাইক পেস্টিসাইডস, ড্রাগস, পিগমেন্টস, ফুড অ্যাডিটিভস। এগুলো যদি আমাদের কোনো কারণে বডিতে ঢুকে, তাহলে সেটা ইউরিন দিয়ে বের করে দেয়। এরপরে এলিমিনেট করে এক্সেস অফ সার্টেন নিউট্রিয়েন্টস আফটার ওভার কনসেন্ট্রেশন। লাইক আমরা যদি বেশি সুগার খেয়ে ফেলি, তাহলে ইউরিন দিয়ে সে এটা বের করে দিয়ে সুগারের লেভেলটাকে ঠিক রাখবে। এরপরে সে মিনারেলস গুলাকে রেগুলেট করতে পারে। এখন বেশি পরিমাণে যদি আমরা মিনারেলস এগুলা যদি বেশি খেয়ে ফেলি, তাহলে অনেক বেশি প্রবলেম দেখা দিবে, মিনারেলের চ্যাপ্টারে পড়েছিলাম। তো সে কি করবে, এই মিনারেল গুলাকে এক্সক্রিট করতে পারবে। ফাইনালি ওয়াটার এক্সক্রিট করতে পারে, লাইক আমরা তো ওয়াটার খাই, সবগুলা ওয়াটার তো বডিতে থেকে যায় না, সেটা ইউরিন দিয়ে এক্সক্রিট করে দেয়। এরপরে কিডনির কিছু এন্ডোক্রাইন ফাংশনস আছে। এন্ডোক্রাইন ফাংশন কিরকম, সে ইরাইথ্রোপোয়েটিন সিক্রিট করতে পারে। আমরা পড়েছি যে ইরাইথ্রোপোয়েটিন সিক্রিট করে, এবং হাইপোক্সিয়ার রেসপন্সে, অর্থাৎ অক্সিজেন যদি কমে যায়, তখন ওর অক্সিজেন সেন্সর সেলগুলা বলে যে হ্যাঁ অক্সিজেন কমে গেছে, আমার ইরাইথ্রোপোয়েটিন সিক্রিট করতে হবে। তখন সেই ইরাইথ্রোপোয়েটিন সিক্রিট করে, এবং ইরাইথ্রোপোয়েটিনটা ইরাইথ্রোপোয়েসিসকে স্টিমুলেট করে, অর্থাৎ আরবিসি তৈরি হওয়াটা বেড়ে যায়। আরবিসি তৈরি হওয়া বেড়ে যাওয়ার মাধ্যমে সে আবার হাইপোক্সিয়াটাকে ঠিক করে ফেলে। এরপরে আসি হচ্ছে রেনিন সিক্রিট করে। রেনিনটা বলেছি যে অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1 এ কনভার্ট করে, সেটা আবার অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট হয়, এবং ওইটা আবার ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে। থার্ড হচ্ছে আমাদের ভিটামিন ডি কে অ্যাক্টিভেট করে। ভিটামিন ডি আসলে আমাদের সানলাইট যখন স্কিনে পড়ে, তখন কোলে ক্যালসিফেরল নামের একটা জিনিস তৈরি হয়। সেই কোলে ক্যালসিফেরলটা যখন লিভারে যায়, তখন 25 হাইড্রক্সি কোলে ক্যালসিফেরল তৈরি হয়, এবং এটা যখন কিডনিতে আসে, কিডনির প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল প্যারাথাইরয়েড হরমোনের সহায়তায় 125 ডাইহাইড্রক্সি কোলে ক্যালসিফেরল তৈরি করে। তার মানে এই যে ভিটামিন ডিটাকে অ্যাক্টিভেট করতেও আমাদের কিডনির ফাংশন আছে। ভিটামিন ডিটা কিন্তু ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করতে খুব বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, এটা আমরা ফুড নিউট্রিশন চ্যাপ্টারে ভালো করে পড়ি। 4 নাম্বার কথা হচ্ছে প্রোডিউসেস প্রোস্টাগ্ল্যান্ডিন হুইচ কজেস ভ্যাসোডাইলেশন এন্ড ইনক্রিজ রেনাল ব্লাড ফ্লো। সামহাউ যদি রেনাল ব্লাড ফ্লো কমে যায়, তাহলে এই কিডনিটা প্রোস্টাগ্ল্যান্ডিন নামের একটা জিনিস সিক্রিট করতে পারে।
এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা সব ব্লাড ভেসেলকে অনেক বড় করে দেয়, ভ্যাসোডায়ালেশন করে। ব্লাড ভেসেল যদি বড় হয়ে যায় তাহলে বেশি ব্লাড আসতে পারবে, অর্থাৎ ব্লাড ফ্লোটা বেড়ে যাবে। এরপরে থাকে কিডনির কিছু মেটাবলিক ফাংশনস, লাইক এটার ভেতরে ট্রান্সঅ্যামিনেশন রিঅ্যাকশন ঘটতে পারে, ডিঅ্যামিনেশন রিঅ্যাকশন ঘটতে পারে। এগুলো আমরা প্রোটিন মেটাবলিজমে পড়ি, যে ট্রান্সঅ্যামিনেশন রিঅ্যাকশন, ডিঅ্যামিনেশন রিঅ্যাকশন, এগুলো কোথায় ঘটে? এগুলো কিডনিতে ঘটে। এরপরে এটা হেল্প করে ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করতে। সামহাও আমাদের যদি বডিতে ব্লাড গ্লুকোজ লেভেলটা কমে যায়, তাহলে আমরা জানি লিভার কি করে? গ্লুকোনিওজেনেসিস করে। সেই সাথে লিভারের সাথে কিডনিও কিছু পরিমাণ গ্লুকোনিওজেনেসিস করতে পারে এবং অন্য নন কার্বোহাইড্রেট সোর্স থেকেও গ্লুকোজ তৈরি করে গ্লুকোজের লেভেলটাকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে আসতে পারে। এটা হচ্ছে কিডনির আরেকটা মেটাবলিক ফাংশন। ফিফথ হচ্ছে রেগুলেশন অফ ব্লাড প্রেশার। ওই যে বলেছিলাম রেনিন সিক্রিট করে, রেনিনটা অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট করে, সেটা আবার অ্যাঞ্জিওটেনসিনোজেন 2 অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট হয়। সেই অ্যাঞ্জিওটেনসিন 2 টা আমাদের আর্টারিওলের ওয়ালটাকে কনস্ট্রিক্ট করায়, তখন প্রেশারটা বেড়ে যায়। এভাবে সে কি করে? ব্লাড প্রেশারটাকে রেগুলেট করতে পারে। এছাড়া আরেকটা মেকানিজম আছে, সেটা হচ্ছে রেনাল বডি ফ্লুইড মেকানিজম। সামহাও আমাদের ব্লাড প্রেশারটা যদি বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে গেলে সে কি করবে? বেশি পরিমাণে ওয়াটার বের করে দিবে, অর্থাৎ ইউরিন দিয়ে ওয়াটার বের করে দিবে। ইউরিন দিয়ে ওয়াটার যদি বের হয়ে যায়, তাহলে ব্লাড থেকে ওয়াটার কমে গেল। ব্লাড থেকে ওয়াটার কমে যাওয়া মানে ব্লাডের ভলিউম কমে যাওয়া। ব্লাডের ভলিউম কমে গেলে প্রেশারটা অটোমেটিক্যালি কমে যাবে। আর সামহাও যদি প্রেশার কমে যায়, তাহলে কি করবে? সে ইউরিন দিয়ে ওয়াটার বের করবে না, তখন ব্লাডে ওয়াটারটা থেকে যাবে, ব্লাডে ভলিউমটা বেড়ে যাবে, তখন প্রেশারটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। 6 নাম্বার হচ্ছে কনজারভেশন অফ নিউট্রিয়েন্টস, অর্থাৎ সে যখন গ্লোমেরুলাস দিয়ে সবকিছু পাঠায়, তখন কিন্তু এই নিউট্রিয়েন্টস গুলাও পাঠায় দেয়। অর্থাৎ গ্লোমেরুলাস দিয়ে সে বোম্যান্স ক্যাপসুলে আমাদের অ্যামিনো অ্যাসিড, তারপরে গ্লুকোজ, এগুলাও পাঠায় দেয়। কিন্তু পাঠায় দেওয়ার পরে তার হুঁশ হয় যে আমি তো যেগুলো ভালো জিনিস ছিল সেগুলাও পাঠায় দিলাম। তখন সে কি করে? ওই ভালো জিনিসগুলোকে আবার ওই রিনাল টিউবিউল দিয়ে সে আবার রিঅ্যাবজর্ব করে নিয়ে নেয়। অর্থাৎ এই নিউট্রিয়েন্ট গুলাকে সে কনজার্ভ করে রাখে, প্রিজার্ভ করে রাখে। এই জন্য এটা আরেকটা ফাংশন, যে কনজারভেশন অফ নিউট্রিয়েন্টস। যদি হতো যে ইউরিনের সাথেই সব খাবার দাবার সব বের হয়ে গেল, তখন তো আমাদের প্রবলেম দেখা দিত। এই জন্য এটা আরেকটা ফাংশন, যে কনজার্ভ করে রাখে নিউট্রিয়েন্ট গুলাকে, এগুলাকে বের হতে দেয়। 7 নাম্বার কথা হচ্ছে এটা ব্লাড গ্লুকোজ লেভেল মেইনটেইন করে গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে, এটা অলরেডি বলে ফেলেছি। আর আরেকটা হচ্ছে ইট ইজ দ্য ইম্পর্টেন্ট সাইট ফর ডিগ্রেডেশন অফ সিভিরাল পলিপেপটাইড হরমোনস, ইনসুলিন, গ্লুকাগন, প্যারাথাইরয়েড হরমোন এটসেট্রা। অর্থাৎ এখানে কিছু কিছু পলিপেপটাইডের ডিগ্রেডেশন ঘটে, অর্থাৎ হরমোন, ইনসুলিন, গ্লুকাগন, প্যারাথাইরয়েড হরমোন, এগুলা ইনসুলিন, গ্লুকাগন, প্যারাথাইরয়েড হরমোন, এগুলা এখানে এসে ডিগ্রেড করে, অর্থাৎ ভেঙে যায়। যদি এগুলা ভাঙার কোনো জায়গা না থাকতো, তাহলে এগুলা বডিতে অল টাইমের জন্য জমা থাকতো, সেটা আমাদের বডির জন্য অবশ্যই খারাপ হতো। তো যাতে খারাপ না হয়, এই জন্য কিডনি এই কাজটা করে। তো আমরা আসলে হার্ট, লাং এইসব অর্গানকে যত পাত্তা দিই, কিডনিকে এত বেশি পাত্তা দেওয়া হয় না। তবুও আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কিডনি অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ করে আমাদের। এই জন্য আমরা অবশ্যই হার্ট, লাংকে যেরকম পাত্তা দিই, আজকে থেকে কিডনিকেও সেরকম পাত্তা দিব। ওকে, ধন্যবাদ সবাইকে।